আসসালামু আলাইকুম। আইসিটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এর থিওরি অংশ সহ ব্যবহারিক ক্লাস আলোচনা করব। তো আজকের যে টপিকগুলো সিলেক্ট করা হয়েছে এগুলো আমাদের ইতিপূর্বের ক্লাসগুলোতে ব্যবহারিক ক্লাস করতে গিয়ে খণ্ড খণ্ড অংশ প্রায় সময় আলোচনা করা হয়েছে। তো আজকের টপিকগুলো সৃজনশীল কোয়েশনের বিভিন্ন পার্টে প্রায় সময় এসে থাকে, তাই এগুলো আমাদের জানাটা খুবই জরুরি। তো আমাদের পড়ার বিষয়গুলো হলো প্রথমত HTML ট্যাগ। তো আমি বলে নিব HTML ট্যাগ নিয়ে তোমাদের প্রাথমিকভাবে আমি আলোচনা করেছি, তাই আজকের ক্লাসে এটা নিয়ে বিস্তর আলোচনা না করে অন্যান্য পড়াগুলোর সুবিধার স্বার্থে, অন্যান্য পড়াগুলো পড়ানোর স্বার্থে এই HTML ট্যাগ নিয়ে সংক্ষিপ্ত আকারে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর রয়েছে আমাদের HTML এলিমেন্ট। HTML এলিমেন্টের পর রয়েছে HTML অ্যাট্রিবিউট, এরপর রয়েছে HTML সিনট্যাক্স এবং ফাইনালি ব্যবহারিক যে ক্লাসটি আমরা আজকে করব সেটি হলো হেডিং এলিমেন্ট। এই হেডিং এলিমেন্ট কিন্তু খুবই জরুরি একটি পড়া, কেননা আমাদের অন্যান্য কোডিং যেমন HTML টেবিল, HTML ইমেজ, HTML লিস্ট এরকম অনেক পড়াগুলোর ক্ষেত্রে আমাদের হেডিং এলিমেন্টের ব্যবহার রয়েছে। যদিও আজকে আমরা হেডিং এলিমেন্টের বিস্তারিত আলোচনা করব, কিন্তু এই বিস্তারিত অংশের খণ্ড খণ্ড অংশ কিন্তু আমাদের প্রায় সময়ে অন্যান্য ক্লাসগুলোতে প্রয়োজন হয়। তাহলে আমরা প্রথমেই আলোচনা করতে যাচ্ছি HTML ট্যাগ। তো HTML ট্যাগ নিয়ে যেহেতু আমাদের পরিষ্কার সবারই ধারণা রয়েছে, তাই প্রাথমিকভাবে অন্যান্য পড়াগুলোর স্বার্থে আমরা এটিকে যদি আলোচনা করি তাহলে বলতে পারি HTML ট্যাগ হলো দুই ধরনের। প্রথম হয়েছে এমটি ট্যাগ, এরপর রয়েছে কন্টেইনার ট্যাগ। তো এমটি ট্যাগে আমাদের এই দুটি চিহ্ন কেবলমাত্র ব্যবহার করতে হয়, আর কন্টেইনার ট্যাগে এই চিহ্ন এবং এই দুটি চিহ্নই ব্যবহার করতে হয়। এমটি ট্যাগের ক্ষেত্রে এর ভিতর যে অংশটি থাকে ক্লোজিং ট্যাগের দিয়ে সেই অংশটি আর দিতে হয় না, আর কন্টেইনার ট্যাগের ক্ষেত্রে এখানে যা আমরা লিখি এর ভিতরও তা লিখে দিতে হয় এবং তার আগে আমাদের স্ল্যাশ চিহ্নটি ব্যবহার করতে হয়। যেহেতু HTML ট্যাগ সম্পর্কে আমাদের খুব ভালোভাবে ধারণা আছে, তাই এটি নিয়ে আলোচনা না করে আমরা পরের ধাপে চলে যাই। এরপর রয়েছে HTML এলিমেন্ট। এই পড়াটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? স্টুডেন্টদের মধ্যে এই এলিমেন্ট এবং কন্টেন্ট নিয়ে একটু কনফিউজড তৈরি হয়, তাই আমি আজকে তোমাদেরকে এই বিষয়টি বুঝিয়ে দিব। আমরা জানি এলিমেন্ট একটি ইংরেজি শব্দ, এর অর্থ আমরা জানি সেটি কি উপাদান বা উপকরণ। তো প্রথমে আমি তোমাদেরকে বলে নিচ্ছি, একটি ট্যাগের ওপেনিং অংশ এবং ক্লোজিং অংশ সহ এর ভিতরের যাবতীয় সব কিছু মিলে যে অংশটি তৈরি হয় এটিকে বলা হয়ে থাকে এলিমেন্ট। আর ট্যাগের ভিতরের অংশে যা কিছু আমরা লেখালেখি করি এটিকে বলা হয়ে থাকে কন্টেন্ট। তাহলে আমাদের এই লিখিত অংশগুলো যদি আমরা দেখি, 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি HTML এর শুরুর ট্যাগ এবং শেষের ট্যাগ পর্যন্ত সকল কিছুকে বলে এলিমেন্ট। যদি কখনো ডেফিনেশন আসে তাহলে তোমরা এই ডেফিনেশনটি ব্যবহার করতে পারো। তো এরপর আমরা দেখব HTML ট্যাগের দ্বারাই HTML এলিমেন্ট গঠিত। অলরেডি আমি এই কথাটি তোমাদেরকে বলেছি যে ট্যাগ নিয়েই যাবতীয় ট্যাগের সকল অংশ নিয়ে একটি এলিমেন্ট গঠিত হয়ে থাকে। HTML এলিমেন্ট হলো HTML এর কেন্দ্রবিন্দু, যার মাধ্যমে ওয়েব পেজে বিভিন্ন এলিমেন্ট প্রদর্শন করা হয়। একটি বিষয় তোমরা ইতিপূর্বের ক্লাসগুলো সহ তোমরা প্রায় HTML এর কাজগুলো জেনে গেছো যে আমাদের ট্যাগগুলো কিন্তু কখনোই রান করলে ব্রাউজারে প্রদর্শন করে না। ব্রাউজারে কি প্রদর্শন করে? ব্রাউজারে কিন্তু শুধু কন্টেন্টটুকু প্রদর্শন করে। তাহলে এলিমেন্ট কিন্তু কখনোই প্রদর্শন করে না। একটি ট্যাগ সহ আমাদের এলিমেন্ট হয়, আর ট্যাগের ভিতরের যা কিছু আমরা রাখি সেটি হলো কন্টেন্ট, এবং আমরা যখন ব্রাউজারে কোনো কিছু দেখতে চাই তখন কিন্তু কন্টেন্টটা শুধু দেখতে পারি। এটি তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা, তো আমরা যদি এর বৈশিষ্ট্যগুলো দেখি তাহলে কি কি আসছে এখানে? স্টার্ট ট্যাগ বা ওপেনিং ট্যাগ থাকবে, ক্লোজিং ট্যাগ থাকবে, অলরেডি এগুলো পড়ানো হয়ে গেছে। দেখো এর মাঝখানে আমাদের এলিমেন্ট কন্টেন্ট থাকে। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই এলিমেন্ট কন্টেন্ট নাও থাকতে পারে। এর মানে হলো আমরা প্রায় সময় কোনো কিছু ফাঁকা রাখতে গিয়ে, আমরা বিগত ক্লাসে একটি টেবিলে দেখিয়েছিলাম যে ফাঁকা রাখতে গিয়ে আমরা এই কন্টেন্টটি আমরা কোনো কিছু ব্যবহার করি না, কেবলমাত্র এই ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ দিয়ে ব্যবহার করি। যদিও ফাঁকা ট্যাগ ব্যবহারের ক্ষেত্রে কিছু কন্টেন্ট রাখা যায় যেটি আমাদের প্রদর্শন করে না। তো আমি সেটিকে তোমাদেরকে না বুঝে সরাসরি বলেছিলাম যে তোমরা কোনো কিছু ফাঁকা রাখতে গিয়ে, এর ভিতরে কোনো কিছু না লিখতে গিয়ে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দিয়ে দিবে, মাঝখানে কিছু লিখবে না। ওকে ফাইন, নিশ্চয়ই তোমরা এই এলিমেন্ট অংশটি বুঝতে পেরেছো। তো এরপর আমাদের রয়েছে HTML অ্যাট্রিবিউট।
HTML অ্যাট্রিবিউট সম্পর্কে কিন্তু আমরা খণ্ড খণ্ড করে অনেক বিষয় পড়ে এসেছি এবং এর ব্যবহারগুলোও পড়েছি। তো আমরা যেহেতু আজকে থিওরি অংশ সহ পড়ছি, তাই প্রাথমিকভাবে তোমাদেরকে এটি দেখিয়ে দিচ্ছি। তো অ্যাট্রিবিউটটি, আচ্ছা আমি এখানে যাওয়ার আগে কিছু বাড়তি জিনিস তোমাদেরকে বলে নিই। হ্যাঁ, আচ্ছা আমরা যদি কোনো একটি কাজ করি, যেমন ধরো তুমি একটি ফুল তৈরি করলে, আচ্ছা আমরা ধরে নিলাম একটি কাগজের ফুল তুমি তৈরি করলে। আচ্ছা এই যে কাগজের ফুলটি তুমি তৈরি করলে, এটি হলো মূল বিষয় যে তুমি একটি ফুল তৈরি করলে। এখন যদি এখানে বিভিন্ন ধরনের কালার অ্যাড করা হয়, তাহলে দেখো তো এই কালার করাটা কি অতিরিক্ত কোনো কিছু হলো না? মানে তুমি এই ফুলটিকে আরো সুন্দর করার জন্য কি করেছো, কিছু কালার ব্যবহার করেছো। এই যে ফুলটি তৈরি করেছো, এই কন্টেন্টটি হলো আমাদের মূল বিষয়, এবং এটিকে আরো বৈশিষ্ট্যপূর্ণ, আরো সুন্দর, আরো মাধুর্য করার জন্য আমরা কি করি, অতিরিক্ত অনেক কিছু করতে পারি। যেমন ধরো তুমি এই ফুলের মধ্যে লাল, নীল, হলুদ কিছু কালার মিশ্রণ করে একটি ফুলকে আরো সুন্দর করে তুললে। তাহলে এই যে একটি ফুলকে আরো সুন্দর করে তুললে, একটি বিষয়ের অতিরিক্ত বৈশিষ্ট্য কিছু টেনে আনলে, এই অংশটিকে আমরা বলতে পারি অ্যাট্রিবিউট। এটি তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আমরা একটু পড়াটা দেখি। অ্যাট্রিবিউট হচ্ছে কোনো কিছুর বৈশিষ্ট্য নির্ধারক, নির্দেশক। HTML উপাদানের অ্যাট্রিবিউট থাকতে পারে। অ্যাট্রিবিউট HTML উপাদান সম্পর্কে অধিকতর বা বাড়তি কিছু তথ্য প্রদান করে। আমি তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি যে আমাদের কন্টেন্টগুলোকে সুন্দর করার জন্য, মাধুর্যপূর্ণ করার জন্য, অতিরিক্ত বৈশিষ্ট্যপূর্ণ কিছু করার জন্য এই অ্যাট্রিবিউট অংশটি ব্যবহার করা হয়। তো এই অ্যাট্রিবিউট কোথায় ব্যবহার করতে হয় আমরা জানি, এটি ট্যাগের মাঝখানে কিন্তু ব্যবহার করতে হয়। আমাদের ইতিপূর্বের ক্লাসগুলোতে আমি বারবার এই অ্যাট্রিবিউটের ব্যবহারগুলো তোমাদেরকে দেখিয়েছি। আচ্ছা ফাইন, তো সব সময় কোথায় এটি ব্যবহার করতে হয়, আমাদের ওপেনিং বা শুরুর ট্যাগে কিন্তু অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে হয়। আমরা অ্যাট্রিবিউট কিন্তু কখনোই ক্লোজিং ট্যাগে গিয়ে ব্যবহার করি না। তো অ্যাট্রিবিউটের কয়টি অংশ থাকে, দুটি অংশ থাকে। একটি হলো অ্যাট্রিবিউট নেম, আরটি হলো অ্যাট্রিবিউট ভ্যালু। আমি তোমাদেরকে পড়ানোর স্বার্থে প্রায় সময় বলে দেই, তোমাদের যদি পরীক্ষায় আসে অ্যাট্রিবিউটের কয়টি অংশ, তুমি বলবে অ্যাট্রিবিউটের দুইটি অংশ, কিন্তু তুমি নিজে বোঝার জন্য বলবে অ্যাট্রিবিউটের তিনটি অংশ। এটা আমি আবারও বলে দিচ্ছি, তুমি নিজে বোঝার জন্য বলবে তিনটি অংশকে আমরা কিভাবে ভাগ করেছি। দেখো, একটি হলো অ্যাট্রিবিউট নেম ইকুয়াল অ্যাট্রিবিউট ভ্যালু। এই অংশটিকে মিলে আমি তোমাদেরকে বলে দিয়েছি, মনে রাখবে তিনটি অংশ। কিন্তু তোমরা কিন্তু অ্যাট্রিবিউটের তিনটি অংশ এটি পরীক্ষায় লিখতে পারবে না। অ্যাট্রিবিউটের দুটি অংশ সেটি বলতে হবে। একটি হলো অ্যাট্রিবিউট নেম। তো অ্যাট্রিবিউট নেম কি, আমরা যে কাজটি করতে চাই, যেমন একটি টেবিলে আমরা বর্ডার দিতে চাই, সেক্ষেত্রে অ্যাট্রিবিউট নেম হলো বর্ডার। ইকুয়াল দিয়ে এই যে আমরা দুটি কোটেশন চিহ্ন দেখতে পাচ্ছি, এটির ভিতরে অ্যাট্রিবিউট ভ্যালুটি লিখতে হয়। মূলত অ্যাট্রিবিউট ভ্যালুটি হলো এখানে মূল বিষয়, যে আমরা কিরকম বৈশিষ্ট্য চাই, কিরকম সুন্দর করতে চাই, সেটি হলো অ্যাট্রিবিউট ভ্যালু। তো আমি এখানে আরও একটি বিষয় তোমাদেরকে যোগ করে দিব। তোমাদের বইয়ে, প্রচলিত বইগুলোতে হয়তো এই দুটি কোটেশন চিহ্ন ব্যবহার করা হয়েছে, মানে এই যে দুটি টান দিয়ে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা আমি এক্ষেত্রে বলে দিব যে একটি টান দিয়েও কিন্তু কোটেশন চিহ্ন ব্যবহার করা যায়। আবার কখনো কখনো এমনও কিছু অ্যাট্রিবিউট রয়েছে যে অ্যাট্রিবিউটে আমাদের এই কোটেশন চিহ্ন ব্যবহার না করলেও কিন্তু হয়ে যায়। তবে তোমরা তোমাদের এই ইন্টারমিডিয়েট পড়তে গিয়ে এই এক চিহ্ন বা একবারে ব্যবহার না করা এরকম কোনো কিছু করবে না। অবশ্যই তোমরা এই দুটি চিহ্ন ব্যবহার করবে। আমি তোমাদের বোঝানোর স্বার্থে কেবলমাত্র এটি বলে দিলাম। ওকে ফাইন, এরপর দেখি ট্যাগের পর স্পেস ব্যবহার করতে হয়। আমরা যখন আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, দেখো এই ফন্ট ব্যবহার করে, এটি একটা ফন্ট, একটি ট্যাগ, একটি স্পেস ব্যবহার করতে হয়। ব্যবহার করে একটি অ্যাট্রিবিউট নেম ব্যবহার করে ইকুয়াল দিয়ে অ্যাট্রিবিউটের যে বৈশিষ্ট্য দিতে চাই সেই ভ্যালুটি আমরা এখানে ব্যবহার করব। এটা তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা, অনেক সময় আমরা দেখি যে অনেকগুলো অ্যাট্রিবিউট ব্যবহারের প্রয়োজন হচ্ছে, তখন আমরা কি করব, একটি অ্যাট্রিবিউটের ফুল অংশ ব্যবহার করে একটি স্পেস দিয়ে অন্য অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করতে পারবো। এক্ষেত্রে আরও একটি বিষয় বলে দিচ্ছি তোমাদেরকে আমি, সেটি হলো অ্যাট্রিবিউট কিন্তু প্রথম একটি ব্যবহার করে, এরপরে আরও একটি ব্যবহার করে, এরপর আরও একটি ব্যবহার করতে হবে। এই ব্যবহারটা কিন্তু সিরিয়াল মেনটেন করতে এমন নয়। যে কোনো অ্যাট্রিবিউট যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে, সেটা প্রথম হোক, মাঝখানে হোক বা শেষে হোক। এখন তুমি যেটি শেষে ব্যবহার করেছো, কেউ যদি এটিকে প্রথম ব্যবহার করতে চায় কোনো সমস্যা নেই। কেউ যদি এই প্রথমটিকে মাঝখানে ব্যবহার করতে চায় তাহলেও কোনো সমস্যা নেই। তার মানে আমরা বুঝতে পারছি অনেকগুলো অ্যাট্রিবিউট থাকলে এটি একটি অ্যাট্রিবিউট ব্যবহার করে, স্পেস ব্যবহার করে অন্য একটি অ্যাট্রিবিউট ব্যবহার করলেই হয়ে গেল। এটি তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এরপর রয়েছে আমাদের HTML সিনট্যাক্স।
আচ্ছা, সিনট্যাক্স হলো মূলত পদ্ধতি। এক কথায় তুমি বুঝে নিবে, সিনট্যাক্স হলো মূলত একটি পদ্ধতি। আমাদের HTML এর কাজ করতে গিয়ে যে পদ্ধতিগুলো আমরা মেনটেন করি, যে পদ্ধতিগুলো আমরা মেনে চলি, এগুলো হলো HTML সিনট্যাক্স। তাহলে আমরা লিখিতভাবে যদি দেখি সেটি কি, HTML সিনট্যাক্স হচ্ছে এমন কিছু বিধিবদ্ধ নিয়ম যা অনুসরণের মাধ্যমে HTML এর কোড লেখা হয়। অলরেডি তোমরা এটি বুঝে গেছো। যেমন ধরো আমি এখানে এক্সাম্পল দিয়েছি যে আই ট্যাগ ব্যবহার করা। তো আই ট্যাগ ব্যবহার আমরা কেন করি? একটি লেখাকে ইটালিক করার জন্য। তো একটি লেখাকে ইটালিক করার জন্য এই যে আই ট্যাগ ব্যবহার করতে হয়, এই যে পদ্ধতিটা তুমি জানলে, এই যে নিয়মটা তুমি জানলে, এটিকে বলা হয় থাকে সিনট্যাক্স। যেমন ধরো তুমি একটি লেখাকে আন্ডারলাইন করবে, তো আন্ডারলাইন করার জন্য কি করতে হয়? আমাদের ইউ ট্যাগ ব্যবহার করতে হয়। এই যে নিয়মটা তুমি জানলে, এই যে পদ্ধতিটা তুমি জানলে, এটিকে বলা হয় থাকে সিনট্যাক্স। আর এই HTML সিনট্যাক্স এটি কিন্তু প্রায় সময়ই এক কথার উত্তরের জন্য এসে থাকে। আমরা যে কোনো সাজেশনের ক্ষেত্রে বা যে কোনো বইয়ে এই অংশটি কিন্তু খুবই গুরুত্ব দিয়ে দেখানো হয়েছে। ওকে, ফাইন। তো HTML এর ফাইল গঠন সম্পর্কে আমরা কিন্তু পড়েছি, তাই এটি নিয়ে আর বিস্তার আলোচনা করতে চাই না। আমরা ব্যবহারিক ক্লাসে প্রায় প্রত্যেকটি ক্লাসে আমি এর মূল গঠন সম্পর্কে তোমাদেরকে বারবার দেখিয়ে দিচ্ছি। আজকেও আমাদের ক্লাসে এর মূল গঠনটি একবার করে দেখিয়ে দেব। তো এরপর আমাদের মূল পড়ায় চলে যাব, সেটি হলো ব্যবহারিক ক্লাসে যে ক্লাসটি আমাদের দেখাবো সেটি হলো HTML হেডিং। এই HTML হেডিং অংশটি খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? HTML হেডিং এর একটি ক্লাসের পাশাপাশি এটি কিন্তু আমাদের অন্যান্য ক্লাসেও প্রয়োজন হয়। আমি তোমাদের ক্লাসের শুরুতেও বলেছি যে আমাদের HTML টেবিল, তারপরে ইমেজ ব্যবহার করা, ফর্ম তৈরি করা, ভিডিও অডিও আমাদের যুক্ত করা, এগুলোর ক্ষেত্রেও কিন্তু এই হেডিং অংশটি ব্যবহার করা যায়। তো এই ক্ষেত্রে যে একটি অবজেক্টিভ অংশে তোমাদের গুরুত্ব দিতে হয় সেটি হলো যে এই হেডিং ট্যাগ কয়টি। তো তুমি জেনে নিবে হেডিং ট্যাগ হলো 6টি, H1 থেকে H6 পর্যন্ত। তো এই H1 আর H6 কি করে থাকে? আমরা আমাদের কোনো কিছু শিরোনাম লিখতে গিয়ে কি করি? ছোট বড় লেখা কিন্তু প্রায় সময়ই করে থাকি। তো উপরের লেখা বা কোনো লেখাকে যদি আমরা বড় করতে চাই সেক্ষেত্রে আমরা H1 ব্যবহার করব। আর এই H6 হলো কোনো লেখাকে একবারে ছোট করে ফেলা। কোনো হেডিংকে অনেক বড় করে লেখার জন্য আমরা H1 ব্যবহার করি, এর চেয়ে ছোট করার জন্য H2 ব্যবহার করি, এর থেকে ছোট করার জন্য H3 ব্যবহার করি। এভাবে আস্তে আস্তে আমরা H6 পর্যন্ত সবচেয়ে ক্ষুদ্রতম ব্যবহার করতে পারি। আচ্ছা, তাহলে আমরা হেডিং ট্যাগ কয়টি ব্যবহার করতে পারি? হেডিং ট্যাগ 6টি ব্যবহার করতে পারি, H1 থেকে H6 পর্যন্ত। H7, H8 এরকম ট্যাগ বলে কিন্তু কোনো পড়া নেই। ওকে, ফাইন। তাহলে আমি একবার আমাদের থিওরি পড়াটা দেখিয়ে দিচ্ছি। একটি ওয়েব পেজে বিভিন্ন ধরনের ডকুমেন্ট থাকে। ডকুমেন্টগুলো শিরোনাম দেওয়া থাকে। এই শিরোনামগুলো HTML কে হেডিং নামে পরিচিত হয়। তো HTML এর শিরোনাম বা হেডিং লেখার জন্য আমাদের কি করতে হয়? H1 থেকে H6 ট্যাগ সমূহ ব্যবহার করতে হয়। অন্য কথায় আমরা বলতে পারি H1 থেকে H6 দ্বারা HTML এর হেডিং বা শিরোনাম তৈরি করা যায়। তো আমরা ইতিপূর্বে পড়াগুলো সবগুলোই পড়িয়ে দিয়েছি। দেখো, H1 দ্বারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হেডিং এবং H6 দ্বারা সর্বনিম্ন গুরুত্বপূর্ণ হেডিং বোঝানো হয়ে থাকে। তো আমি তোমাদেরকে আরও একটা এখানে অ্যাড করে দিচ্ছি, সেটি হলো আমাদের হেডিং ব্যবহারের ক্ষেত্রে সবসময় কিন্তু লেখাটি বোল্ড হয়ে যায় এবং এই ক্ষেত্রে একটি হেডিং থেকে অন্য হেডিংয়ে যাওয়ার জন্য আমাদের বিআর ট্যাগ কিন্তু ব্যবহার করতে হয় না। H1 ব্যবহার করে আমরা H2 যদি ব্যবহার করি তাহলে নর্মালি লাইনটি আমাদের নিচে চলে যাবে। তোমরা এখন এই থিওরি অংশটি নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো এরপর আমরা চলে যাব আমাদের ব্যবহারিক অংশে। তো আমাদের কি করতে হয় আমরা জানি, প্রথমেই মূল গঠনটি করে নিতে হয়। তো আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসেই তোমাদের এর মূল গঠনটি দেখিয়ে দিচ্ছি। কেন দেখিয়ে দিচ্ছি? কেননা আমরা জানি যে আমাদের প্রত্যেকটি কোশ্চেনের ক্ষেত্রে আমরা ব্যবহারিক ক্লাস করতে যাই অথবা আমাদের পরীক্ষার খাতায় উপস্থাপন করতে যাই, সবসময় কিন্তু এর মূল গঠনটি আমাদের লাগবেই। এটি ছাড়া কোনোভাবেই সম্ভব হবে না। তো আমরা হেডিং, তারপরে টাইটেল ট্যাগ কেন ব্যবহার করব, এগুলো কিন্তু আমাদের ইতিপূর্বের ক্লাসগুলোতে কিছু কিছু দেখিয়েছি। আর এখানের অংশগুলি কিন্তু আমাদের খুব জরুরি নয়, পরীক্ষায় লিখতে গিয়ে এই অংশগুলো জরুরি নয়। তবে তুমি যখন একজন ওয়েব ডিজাইনার হবে তখন তোমার এগুলো সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। তো এরপর আমরা কি ব্যবহার করব? বডি সেকশনটি
ব্যবহার করব। একটু লক্ষ্য করো, এখন আমি তোমাদের ইতিপূর্বের ক্লাসগুলোতে এটা বলিনি, সেটা হলো HTML লেখার পরে দেখো আমি কিন্তু এখানে একটি ট্যাব ব্যবহার করে একটু দূরে নিয়ে যাচ্ছি, তাই না? এরপর আরও একটি ট্যাব ব্যবহার করে লেখাটি দূরে নিয়ে যাচ্ছি। তোমরা যখন পরীক্ষার খাতায় উপস্থাপন করতে যাবে তখনও কিন্তু এভাবে অবশ্যই কাজ করবে, এই কারণে আমি বারবার দেখিয়ে দিচ্ছি। এই অংশটি যদি তুমি এখানে ব্যবহার করো কোনো সমস্যা নেই, এই অংশটি যদি তুমি এখানে ব্যবহার করো কোনো সমস্যা নেই, এই অংশটি এখানেও ব্যবহার করতে পারো। তবে সাজিয়ে কিভাবে লিখতে হবে এবং সুন্দরভাবে কিভাবে কাজ করা যায় সেই অংশটি আমি তোমাদেরকে প্রতিদিন কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখো, তাহলে এটি হলো আমাদের মূল স্ট্রাকচার। তো আমাদের এখন এটিকে কী করে নিতে হবে? সেভ করে নিতে হবে। তো সেভ করার জন্য আমরা কী করব? ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ বাটনে চাপবো। এরপর আমি এটি ডেস্কটপে রাখতে চাই, ডেস্কটপে দেওয়া আছে, এখানে আমি একটি নাম ব্যবহার করব। তো যেহেতু হেডিং ক্লাস নিচ্ছে আমি এটির নাম দিলাম হেড। তো আমরা জানি এটি লেখার পরে আমাদের কি করতে হবে, বাধ্যতামূলকভাবে কিন্তু এক্সটেনশন হিসেবে HTML কথাটি ব্যবহার করতে হবে। HTML কথাটি ব্যবহার না করলে বা এই HTML এটি ব্যবহার না করলে আমাদের কোনোভাবেই HTML ফাইল তৈরি হবে না। প্রায় প্রত্যেকটি ক্লাসে আমি গুরুত্ব সহকারে সেভ করার সময় বলে দিচ্ছি, যদিও বারবার বলার প্রয়োজন হয় না, বারবার বললে একঘেয়েমির সৃষ্টি হয়ে যায়। তাই তোমরা যখন কাজ করবে এটি যেন কোনোভাবে ভুল না হয় সেই কারণে আমি প্রতিদিনের ক্লাসেই বলে দিচ্ছি। এরপর আমি সেভ করে নিলাম। দেখো, সেভ করার সাথে সাথে কিন্তু এখানে কিছু কালার এসে গেল। আমরা যখন নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করব সেই ক্ষেত্রে আমাদের এরকম কালার এসে যাবে। ওকে, ফাইন। এখন আমরা মূল পড়ায় চলে যাব। তো মূল পড়ায় গিয়ে আমরা এখানে কি করব? যেহেতু আমরা হেডিং অংশ বুঝে নিচ্ছি তাই আমরা কি করব? প্রথমেই H1 ব্যবহার করে নিব। তো H1 আমরা কি করতে পারি? এখন ধরো আমরা কলেজের নামটি লিখতে পারি, আমরা কলেজের নামটি হেডিং আকারে দেখতে চাই। দেখো, আমরা H1 ট্যাগটি ব্যবহার করলাম। তো এতে আমাদের কি হলো আমি প্রথমেই কিন্তু একবার ফলাফলটি দেখিয়ে নেব। দেখো, এটিকে যদি আমরা সেভ করে রান করি, সেভ করার জন্য কি করতে হয়? আমাদের এই ফাইলে যেতে হয়, গিয়ে এই সেভ বাটনে পুনরায় চাপলে এটি সেভ হয়ে যায়। আমরা জানি প্রত্যেকটি কাজ করার জন্য তুমি যদি এখান থেকে একটি অংশও নড়চড় করো, যে কোনো কিছু হোক, একটি স্পেসও যদি তুমি নড়চড় করো সেক্ষেত্রে এটি সেভ করে নিতে হবে। কেননা সেভ না করলে আমাদের এই কাজে পূর্বের যে কাজ করে রেখেছি সেগুলোই প্রদর্শন করবে। তো আমি এটি সেভ করেছি, এখন রান করতে চাই। দেখো, রান করলে আমাদের এই অংশটি কিন্তু বোল্ড সহ আমরা পেয়ে যাচ্ছি। একটি বিষয় লক্ষ্য করেছো, সেটি হলো আমাদের কোনো লেখা বোল্ড করতে চাইলে কিন্তু বি ট্যাগ ব্যবহার করতে হতো, কিন্তু এখানে কিন্তু বি ট্যাগ ব্যবহার করতে হয়নি। কেননা আমরা জানি এই হেডিং ট্যাগগুলো ব্যবহার করলে নর্মালি এটি বোল্ড হয়ে যায়। তো এরপর আমরা কি দেখব? H2 এর অংশটি দেখব। দেখো, H2 এ যেহেতু আমরা, আচ্ছা আমি ধরে নিলাম যে এই লেখাটিকে আমরা পুনরায় হেডিং আকারে নিয়ে যাব। আচ্ছা, এখন যদি আমি এটিকে সেভ করে নেই, সেভ করে একটু রান করতে চাচ্ছি, দেখো এই লেখাটির চেয়ে এই লেখাটি কি এসেছে? ছোট আকারে এসে গেছে। আমরা এটি পড়েছি যে H1 এর চেয়ে H2 যে হেডিং ট্যাগটি ব্যবহার করব সেটি কি এটির চেয়ে কম গুরুত্ব পাবে। কম গুরুত্ব পাওয়ার মানে কি এটির চেয়ে ছোট আকারে এসে যাবে। তো আমি আর রান না করে তোমাদেরকে এই 6 পর্যন্ত আগে মানগুলোকে লিখে নিচ্ছি। আমরা H3 ব্যবহার করতে পারি, এরপরে H3 শেষ করে নিব। ক্লোজ করার পরে কি করব? H4 ব্যবহার করব।
এরপরে S5 ব্যবহার করবো। আমরা কি করবো, এটাকে ক্লোজ করে নিব। যেহেতু হেড একটি ক্লোজিং ট্যাগ, কন্টেইনার ট্যাগ, তাই এটিকে আমাদের সবসময় ওপেনিং এবং ক্লোজিং করে নিতে হবে। তো S5, এরপর আমাদের অবশেষ রয়েছে S6। তো এখন আমরা কি করব, যেহেতু এই অংশটিকে আমরা একসাথে দেখাতে চাচ্ছি ছোট বড় আকারে, তাই আমি বারবার এটিকে লিখে নিচ্ছি। আমি একবারে সবগুলো লিখে তারপর রান করে দেখাবো। দেখো তো S1 থেকে আমাদের S6 পর্যন্ত দেখানো হলো। যদি তোমাকে এই হেডিং ট্যাগের ব্যবহার সম্পর্কে বলতে বলা হয়, তাহলে তুমি এতটুকু কাজ করবে। মূল গঠনটি লিখে এই দেখো S1 থেকে S6 পর্যন্ত লিখে দিয়েছি। এটি খুবই সহজ একটি বিষয়, তাই না? এখন এটিকে আমরা সেভ করব। সেভ করে যদি রান করি তাহলে ফলাফল কি পাচ্ছি দেখো। নিশ্চয়ই পড়াটি এখন তোমরা বুঝে গেছো যে প্রথম S1 অনেক বড় হয়, এরপর আরেকটু ছোট হয়, এরপর আরেকটু ছোট হয়, এরকম করে আস্তে আস্তে একেবারে ছোট হতে থাকে। তাহলে এই হেডিং অংশটি নিয়ে আর কোনো তোমাদের কোয়েশ্চেন থাকার কথা নয়। আচ্ছা, এখন আমি একটু বাড়তি জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই। সেটি কি? সেটি হলো S7 ব্যবহার করলাম, এরপর এটিকে আমরা S7 ক্লোজ করে নিলাম। আচ্ছা, এটির ভিতর যদি আমরা পুনরায় এটি দিয়ে দিই, দেখো তো তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। দেখো এটির কালার আর এটির কালার কিন্তু ভিন্ন। দেখো এটির কালার এখানে আমাদের ব্লু আকারে দেখতে পাচ্ছি, তোমাদের ডিসপ্লেতে দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারছি না। আর এটি কি S7 যে লিখেছি, এই 7 কিন্তু ব্লু আকারে আসেনি। কেন আসেনি? কেননা এটি কিন্তু কোনো ধরনের ট্যাগ নয়। আর আমাদের ট্যাগ ছাড়া যদি ট্যাগের ভিতর কোনো কিছু লিখি, সেটি কোনোভাবেই ব্লু আকারে আসবে না। তোমরা নিশ্চয়ই এটি বুঝতে পেরেছ। তো এটিকে যদি আমরা রান করি, আচ্ছা আমি এই 7কে রান করতে চাচ্ছি, তো সেভ করে আমি রান করতে চাচ্ছি। দেখো তো এই লেখাটা কিন্তু নর্মালি এসে গেছে, এটার সাথে কোনো ধরনের সম্পর্ক নেই, ডিফল্ট আকারে এই লেখাটি এসে গেছে। আচ্ছা আমি আরও একটু দেখাতে চাচ্ছি। যেমন ধরো আমি এখানে S8 ব্যবহার করলাম। ব্যবহার করে আমরা এই ফুল লেখাটি এখানে নিয়ে নিলাম, এরপরে S8 ক্লোজ করে নিলাম। এখন এটিকে আমরা সেভ করে রান করব। আমি তোমাদের যে বিষয়টি দেখাতে যাচ্ছিলাম সেটি কি দেখো তো, এখানে আমাদের কলেজের নামটুকু দেওয়ার পর এখানে দেখো পুনরায় একই লাইনে কলেজের নাম এসে গেছে। দেখো একবার এখানে একই লাইনে নাম এসে গেছে, কিন্তু এখানের লাইনগুলো আমাদের ভিন্ন ভিন্ন ছিল। এটি চেয়ে এটি ছোট, এটি চেয়ে এটি ছোট, এরকম করে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছিল। কিন্তু এটি আমাদের ডিফল্ট আকারে লাইন এসেছে এবং এইখানে দেখো একই লাইনে এসে গেছে। তাহলে এখন তোমরা পড়াটা পরিষ্কারভাবে বুঝতে পারবে। সেটি কি, আমাদের যেহেতু S7 এবং S8 নামে কোনো ধরনের ট্যাগ ব্যবহার নেই, তাই এখানে বিআর ট্যাগ ব্যবহার না করলে কোনোভাবে লাইনটি নিচে নেওয়া যাবে না। তো আমি তোমাদেরকে বলেছিলাম S1 থেকে S6 পর্যন্ত মানগুলোকে নিচে নেওয়ার জন্য কিন্তু কোনোভাবে বিআর ট্যাগ ব্যবহার করতে হয় না, কিন্তু এখানে এটি মান থেকে এই মান নেওয়ার জন্য অবশ্যই বিআর ট্যাগ ব্যবহার করতে হবে। তার মানে আমাদের বোঝা যাচ্ছে এই অংশটা কিন্তু আমাদের প্রয়োজন নেই, কেননা ট্যাগ মূলত হেডিং ট্যাগ মূলত S1 থেকে S6 পর্যন্ত রয়েছে। তো আমরা যদি এই হেডিং ট্যাগের বাস্তব ব্যবহারগুলো দেখতে চাই, তাহলে আমরা কোথায় এগুলো দেখতে পাই? আচ্ছা, আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের নোটিশ দেখতে পাই, তো নোটিশ, বিজ্ঞপ্তি, তারপর অন্যান্য কোনো কিছু কিভাবে থাকে, একটু বড় আকারে থাকে এবং প্রায় সময়ই বোল্ডে থাকে। তো এই অংশগুলো কিন্তু কি করে নিচের অংশটির মূল ভাব প্রকাশ করে। তাহলে এই মূল ভাবটিকে আমরা হেডিং আকারে বলতে পারি। আমি একটি এক্সাম্পল আকারে কোনো একটি ওয়েবসাইটে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেমন ধরো ঢাকা ইউনিভার্সিটি ওয়েবসাইটে যদি আমরা ঢুকি, তাহলে দেখো এখানে লেখাগুলোর চেয়ে এখানে লেখাগুলো কি আছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই।
বড় আকারে আছে। এখানেও দেখো এই লেখাগুলো একটু বড় আকারে আছে, তাহলে আমরা এটিকে হেডিং আকারে বলতে পারি না। আমরা যদি নিচে যাই, যেমন ধরো আমি লেটেস্ট একটি নিউজে কিছু দেখাচ্ছি, এই যে এখানে কিছু লেখালেখি আমরা দেখতে পাচ্ছি, এই লেখাটির চেয়ে এই লেখাটি বোল্ড আকারে আছে এবং একটু বড় আকারে আছে। এবং এটি বলতে পারি আমরা যে এখানের যে মূল বিষয় দেওয়া হয়েছে, এখানে যে লেখাগুলো আছে সেটার মূল বিষয় হলো এটি, আর এই অংশটিকে আমরা হেডিং বলে থাকি। আমাদের বাস্তব জীবনের প্রায় সময় কিন্তু এই হেডিং অংশটি ব্যবহার করে থাকি। আমরা যখন বলি যে মূল ভাব বলার জন্য, তাহলে মূল ভাবটি উপরে লিখে এর বিস্তারিত আমরা নিচে লিখে দিতে পারি। এই যে মূল ভাবটি উপরে লিখে দেই, এটিকে আমরা কি করি, হেডিং আকারে বলে থাকি। এটি তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো আজকে আমাদের পড়া এই পর্যন্তই থাকবে। আশা করি আজকের ক্লাস দিয়ে তোমরা উপকৃত হয়েছ। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।